এখন আমরা যারা খুশি হচ্ছি যে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে ঘটবে, শেখ হাসিনাও পদত্যাগ করতে বাধ্য হবে, শেখ হাসিনার এমপি মন্ত্রীদেরও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, শেখ হাসিনার এমপি মন্ত্রীদেরও অনেকেই নিহত হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা মাথায় রেখে অনেকেই আনন্দ উল্লাস করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন শ্রীলঙ্কায় তুমুল সরকার বিরোধী বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করলেও শেষ রক্ষা কিন্তু হয়নি। বিক্ষোভ থামে নাই, সহিংসতা সংঘর্ষ কিন্তু থামে নাই। আপনারা জানেন যে এই সংঘর্ষে সরকার দলীয় একজন সংসদ সদস্য সহ 5 জন নিহত হয়েছেন এবং সরকার দলীয় এমপি মন্ত্রীর বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন দেওয়া বাদ রাখে নাই। তো এই যে শ্রীলঙ্কায় এক ধরনের সহিংসতা সংঘর্ষ সেই তামিল টাইগার গেরিলাদের মতো ছড়িয়ে পড়েছে, এতে করে আসলে সেই হাওয়া আমাদের দেশেও বইতে পারে কিনা, এটি নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করার চেষ্টা করছেন। তো এই জায়গায় আমি কিছুটা ব্যাখ্যা করতে চাই। শ্রীলঙ্কার এই সংঘর্ষ, প্রধানমন্ত্রীর পদত্যাগ, এরপরে আপনার এমপি নিহত, প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রীদের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, সর্বদলীয় সরকার গঠন করার আহ্বান জানানোর পরেও আগ্রহ না দেখানো, এই সব কিছু মিলিয়ে আমাদের দেশের সরকার বিরোধী একটি অংশ তারা স্বপ্ন দেখছেন যে বাংলাদেশেও এমন একটি দিন আসতে যাচ্ছে। আর যারা সরকারে আছেন এবং সরকারের সমর্থক যারা আছেন তাদের ভাষ্য হচ্ছে এটা শ্রীলঙ্কা না, এটা বাংলাদেশ। অতএব এই ধরনের কোনো সম্ভাবনা বাংলাদেশে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই জায়গায় আমি শ্রীলঙ্কার রাজনীতির উত্থান পতন কিংবা শ্রীলঙ্কায় যে রাজাপাকসের পরিবার দীর্ঘদিন যাবৎ শ্রীলঙ্কা শাসন করছে তাদের উত্থান পতন নিয়ে কিছুটা আলোচনা করব। আলোচনা করলেই আপনাদের কাছে কিছুটা পরিষ্কার হয়ে যাবে যে শ্রীলঙ্কার এই হাওয়া বাংলাদেশেও বইতে পারে কিনা। তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি দৈনিক প্রথম আলো পত্রিকার একটি রিপোর্টের সহযোগিতা নেব। 9 মে 2022 মুদ্রার উল্টোপিঠো দেখলেন মাহিন্দা রাজাপাকসে। আপনারা জানেন মাহিন্দা রাজাপাকসে শ্রীলঙ্কার খুবই ধনী পরিবারের একজন সন্তান। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। তো আইনজীবী থেকে তিনি 1970 সালে পার্লামেন্টের সর্বকনিষ্ঠ একজন আইন প্রণেতা বা সংসদ সদস্য হিসাবে তিনি প্রথমে পার্লামেন্টে তার পদটা তিনি পাকাপোক্ত করেন। এরপরে প্রায় 34 বছরের রাজনীতির কেরিয়ারে তিনি 2004 সালে প্রধানমন্ত্রী হন, অর্থাৎ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1 বছরের মাথায় তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টও হয়ে যান। আর সেই সময় আপনারা জানেন যে স্বাধীনতার দাবিতে তামিল টাইগার গেরিলা, সংক্ষেপে LTTEর সঙ্গে সরকারি বাহিনীর তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। আর এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর জন্য প্রধানমন্ত্রী রাজাপাকসে তামিল টাইগার গেরিলাদের সাথে অনেকবার শান্তি আলোচনায় বসেছেন। কিন্তু যখনই তিনি লক্ষ্য করলেন যে তাদের সাথে তার শান্তি আলোচনা ফলপ্রসূ হচ্ছে না, এরই মধ্যে তিনি তার ছোট ভাই সাবেক সেনা কর্মকর্তা অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে প্রতিরক্ষা সচিব নিয়োগ দান করেন। এরপরেই 2009 সালে এই সাবেক সেনা কর্মকর্তা
প্রধানমন্ত্রী রাজাপাকসের ছোট ভাই বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়ার নেতৃত্বে সরকারি দমন অভিযানের মুখে এলটিটিই গেরিলা বা তামিল টাইগার গেরিলা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপরে কিন্তু রাজাপাকসের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। 2010 সালে তিনি পুনরায় নির্বাচিত হন। এই দফায় তিনি পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। এতে ভর করে তিনি প্রেসিডেন্টের যে একটা ক্ষমতা বৃদ্ধির একটা সুযোগ ছিল, সেই সুযোগটা কাজে লাগিয়ে তিনি এক ব্যক্তি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের মেয়াদের সীমাবদ্ধতা তুলে দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2015 সালের ভোটাভুটিতে নিজের মন্ত্রিসভার সাবেক এক সদস্যের কাছে তিনি হেরে যান। 2019 সালে শ্রীলঙ্কায় আপনারা জানেন যে একটি জঙ্গি হামলা হয়েছিল, যে হামলায় প্রায় আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছিল। এরপর জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভর করে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাঁরই ছোট ভাই সাবেক সেনা কর্মকর্তা এবং সাবেক প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজাপাকসে। পরের বছর নির্বাচনের মধ্য দিয়েই তিনি পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন, অর্থাৎ গোতাবায়া রাজাপাকসের দল। এরপর তার বড় ভাই অর্থাৎ বর্তমান যিনি পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসাবে তিনি নিয়োগ দান করেন। এরপর তার মন্ত্রী পরিষদে তার পরিবার অর্থাৎ তার স্বজনদের অনেককেই তিনি ঠাঁই দেন। এমনিভাবে তার পরিবারকে শ্রীলঙ্কার ইতিহাসে মানে সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটিতে পরিণত হন। তো এই যে তাদের একটা উত্থান পতনের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি করার পিছনে যেটি আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি সেটি হচ্ছে, এখন আপনি যদি শেখ হাসিনা বা শেখ হাসিনার দল বা শেখ হাসিনার পরিবারকে রাজাপাকসের পরিবার বা রাজাপাকসের দলের সাথে তুলনা করেন, তাহলে রাজাপাকসে হয়তো তিনি এবং তার ছোট ভাই গোতাবায়া রাজাপাকসে তারা ক্ষমতার অপব্যবহার করেছেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন, এটা সত্য। কিন্তু তাদের ক্ষমতায় আসার সিঁড়িটা কিন্তু শেখ হাসিনার মতো ভোট চুরি বা দিনের ভোট রাতে করে পিছনের দরজা দিয়ে কিন্তু তারা ক্ষমতায় আসে নাই। তারা কিন্তু লিগালি জনগণের ভোটে জনগণের রায়ে নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হয়েছেন। এই জায়গায় কিন্তু শেখ হাসিনার ক্ষমতা আর রাজাপাকসে বা গোতাবায়া রাজাপাকসের ক্ষমতার মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল ডিফারেন্স। তো এই কথাটা এই জন্যে বলছি যে রাজাপাকসে বা গোতাবায়া রাজাপাকসে তারা কিন্তু জনগণের রায়ে নির্বাচিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। এরপরেও বিরোধী দলের তুমুল আন্দোলনের মুখে তারা কিন্তু ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে এবং সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানানোর পরেও কিন্তু তারা সর্বদলীয় সরকার গঠনের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। এবং এই জায়গায় বলে রাখা ভালো, রাজাপাকসে কিন্তু শেখ হাসিনার মতোই তার দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে বিরোধী দলীয় যে বিক্ষোভকারী তাদেরকে হটানোর জন্য অনেকবার চেষ্টা করেছে। স্পেশালি এই যে অমরা কীর্তি আথুকোরালা যে সংসদ সদস্য নিহত হয়েছেন, তিনি এই সরকার বিরোধীদের আন্দোলনের মুখে পড়েছিলেন। মুখে পড়ার পর সরকার বিরোধীরা তার গতিরোধ করেছিল। তো তার এই গতিরোধ থামানোর জন্য তিনি কিন্তু গুলিবর্ষণ করেছিলেন। গুলিবর্ষণের পরে একজন নিহত হয়েছিল এবং আরেকজন গুরুতর আহত হয়েছিল। এরপরে তিনি নিজেকে বাঁচানোর জন্য পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নিতে চেয়েছিলেন, বাট পরবর্তীতে তার লাশ পাওয়া যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী তিনি শেষ অবধি নিজের পিস্তলের গুলিতেই আত্মহত্যা করেছিলেন। তো যাই হোক, এই জায়গায় আমি যেটা বোঝাতে চাচ্ছি যে গোতাবায়া রাজাপাকসে অথবা গোতাবায়া রাজাপাকসে বা রাজাপাকসে তারা জনগণের রায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার পরেও জনগণের বিক্ষোভের মুখে জনগণের আন্দোলনের মুখে তারা কিন্তু ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আজকে
মানে শ্রীলঙ্কা একটা দেউলিয়া রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। সেখানে শেখ হাসিনার ক্ষমতা কিন্তু অবৈধ, জনগণের রায়ে কিন্তু তারা ক্ষমতায় আসেনি। অতএব এরকম একটা পরিবেশ পরিস্থিতি যে বাংলাদেশেও আসতে পারে, এটি কিন্তু উড়িয়ে দেওয়ার উপায় নেই। কেন বলছে এই কথাটা? হয়তো আপনারা অনেকেই মনে করতে পারেন, স্পেশালি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা বলে থাকেন যে বিএনপি তো বলেছে যে ঈদের পরে তারা আন্দোলনে নামবে, সেই ঈদটা কিন্তু এখনো আসে নাই, অথবা বিএনপির আন্দোলনের মুরদ নাই, বিএনপি আন্দোলনমুখী কোনো দল নয়, বিএনপির কোনো শক্তি নাই, বিএনপির দলীয় কোনো শৃঙ্খলা নেই, বিএনপির মধ্যে অনেক মুনাফিক আছে, তারা মানে এক একজনের এক এক মত ইত্যাদি ইত্যাদি। বিএনপি একটি মানে ভঙ্গুর দল, একটি শক্তিহীন দল, নানান কথাবার্তা সরকারের পক্ষ থেকেও বলা হয়, আমরা অনেক সময় সমালোচনা করে থাকি। তো এর ভিতর থেকে কিভাবে যেন 2021 সালের 10ই ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের র্যাব বাহিনী, র্যাবের 6 জন কর্মকর্তা, পুলিশের আইজিপির উপরে একটা স্যাংশন এসে গেল। এই স্যাংশন এসে মানে সরকারের ওই যে বিএনপির বিরুদ্ধে একটা হম্বি তম্বি, বিএনপি কোনো আন্দোলনমুখী দল নয়, বিএনপি আন্দোলন মানে দাঁড় করাইতে পারে না, ঈদের পরে আন্দোলন করবে, সেই ঈদ কবে আসবে ইত্যাদি ইত্যাদি কত কথা তারাও বলেছে, আমরাও বলেছি। তো এই যে স্যাংশনটা আসলো, স্যাংশন আসার পরে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বহুবার বলা হয়েছে যে বিদেশে বসে যারা সরকার বিরোধী অপপ্রচার চালায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে জামাত এবং বিএনপির যে লবিস্ট ফার্ম আছে, ল ফার্ম আছে, সেই ল ফার্মই যুক্তরাষ্ট্র সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে যে কারণে তারা বাংলাদেশের প্রশাসনের 7 জন কর্মকর্তা এবং বাংলাদেশের র্যাব বাহিনীর উপরে স্যাংশন দিয়েছে। তো তার মানে বোঝা যায় যে বিএনপির একটা শক্তি আছে, মানে সরকার কিন্তু এখন স্বীকার করছে যে বিএনপির একটা শক্তি আছে। বিএনপি একেবারে রুগ্ন কোনো দল না, সরকারের ভাষায় কিন্তু বোঝা যায়। অতএব যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে, বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। শ্রীলঙ্কায় যে গণবিস্ফোরণ হয়েছে, শ্রীলঙ্কা কিন্তু সরকারি বাহিনী ঠিক আওয়ামী লীগের মতোই রাজাপাকসে, গোতাবায়া রাজাপাকসেকে কিন্তু সহযোগিতা করেছে এবং শ্রীলঙ্কায় কিন্তু গোটা রাষ্ট্রে কারফিউ চলে। তো এই কারফিউর মধ্যেও কিন্তু জনগণ ঘরে বসে নাই, তারা কিন্তু ঠিকই আন্দোলন চালিয়ে গেছে। এই আন্দোলনের মুখেই তো সরকার পিছু হটতে বা পদত্যাগ করতে কিন্তু বাধ্য হয়েছে, এবং তারা শুধু তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করে নাই, তাদের বাড়ি ঘর পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। তো এমন একটা ঘটনা যে বাংলাদেশে ঘটবে না, সেটা কি ফেলে দেওয়া যায়? সেটা কিন্তু ফেলে দেওয়া যায় না। এই জন্যে এখন আমরা যারা খুশি হচ্ছি যে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে ঘটবে, শেখ হাসিনাও পদত্যাগ করতে বাধ্য হবে, শেখ হাসিনার এমপি মন্ত্রীদেরও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, শেখ হাসিনার এমপি মন্ত্রীদেরও অনেকেই নিহত হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা মাথায় রেখে অনেকে আনন্দ উল্লাস করছেন। আমি এই জায়গায় আনন্দ উল্লাস করতে চাই না, এই কারণে যে এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে হতে পারে। এই জন্যে সরকারকে আমি অনুরোধ করব, এরকম পরিস্থিতির শিকার যেন আমরা না হই। যদি এরকম পরিস্থিতির শিকার হই, তাহলে আওয়ামী লীগ দলটাও যেমন ক্ষতিগ্রস্ত হবে, আওয়ামী লীগ সরকারও তেমনই ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে, বিএনপি, জামাত বা অন্যান্য সরকার বিরোধী যত রাজনৈতিক দল আছে, নুরুদ্দল বলেন আর বামপন্থী দল বলেন, যারাই বলেন, সকলেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। রাষ্ট্রীয়ভাবে আমরা কেউই উপকৃত হব না, কোনো না কোনোভাবে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। তো এই জন্যে আমি খুবই ছোট মানুষ, আমি না সাংবাদিক, না রাজনীতিবিদ, না বুদ্ধিজীবী, না কলামিস্ট, আমি কিছুই না, আমি জাস্ট একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। আমার মতো ছোট মানুষের বুদ্ধি থাকলেই কতটুকু থাকতে পারে। তো ছোট মানুষ হিসাবে আমার একটা পরামর্শ, যদি পরামর্শটা আপনাদের ভালো লাগে তাহলে আওয়ামী লীগকে অনুরোধ করবো আমার পরামর্শটা গ্রহণ করার জন্যে, এবং আওয়ামী লীগ যদি আমার কথা নাও শোনে, তাহলে যারা আওয়ামী লীগের কাছে আমার এই পরামর্শটা পৌঁছে দেওয়ার মতো যোগ্যতা রাখেন, আমি আপনাদেরকে অনুরোধ করব তাদের কাছে আমার এই পরামর্শটা পৌঁছে দিবেন। সেটা হলো, এরকম একটা পরিস্থিতি আসার আগেই দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে অনুরোধ করব,
আপনি ক্ষমতাটা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ছেড়ে দিয়ে একটি মানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার একটা ব্যবস্থা করুন। যদি সেই নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে আপনি আবারও জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসেন, আপনাকে আমি সেলিউট জানাবো। তাতে করে আমার কাছে কেন জানি মনে হয় যে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না। হয়তো কিছুটা জনগণ তাদের আক্রোশটা আপনাদের দলের উপর দেখাবে, সেক্ষেত্রে হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি আপনারও হবে, জনগণেরও হবে, বাট শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না। মানে রাষ্ট্রের বড় ধরনের কোনো ক্ষতি হবে না। তো এই জন্য আমি মনে করি রাষ্ট্রের বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট ক্ষতিটা হওয়া ভালো। তো এই জন্য রাষ্ট্রের বড় ক্ষতি ঠেকানোর জন্য আপনাকে অনুরোধ করব, ক্ষমতাটা ছেড়ে দিয়ে আপনি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার সুযোগ দিন, যাতে করে আপনারও আবার ক্ষমতায় আসার একটা সুযোগ থাকে। আদারওয়াইজ আমরা জাতি হিসাবে সবাই ক্ষতিগ্রস্ত হব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।